গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন পরিকল্পনায় অনুমোদন জাতিসংঘের প্রত্যাখ্যান হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান দেবেন ট্রাম্প আজ হোয়াইট হাউসে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক নিরাপত্তা নিশ্চয়তা সহ হতে পারে কয়েকটি চুক্তি ইউক্রেনকে 100টি রাফেল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স ম্যাখো জেলেন্সকি বৈঠক খার্কিভে রুশ হামলায় নিহত 4 প্রতিহতের দাবি কিয়েভের এবং মাদক প্রবেশ ঠেকাতে পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র মেক্সিকো কলম্বিয়া ও ভেনেজুয়েলায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি মাদুরো আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন উপত্যকাটিতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয় রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে দেইর আল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি ওষুধের মজুতও প্রায় শেষ এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী উপত্যকাটির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন স্থানীয় কর্তৃপক্ষ বলছে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শতবার চুক্তি লঙ্ঘন করেছে এদিকে পশ্চিম তীরের আল জাবা গ্রামে দখলদার ও বসতকারীদের মধ্যে সহিংসতা নতুন করে আতঙ্ক তৈরি করেছে হামলায় পুড়ে গেছে 3টি গ্রাম গাড়ি ও গোডাউন এর কয়েক ঘন্টা আগে হেব্রনের সাইর এলাকায় দখলদারদের হামলায় আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে গাজায় 7 অক্টোবরের হামলার তদন্তে বিচারপতিদের নেতৃত্বে রাষ্ট্রীয় কমিশন না করে সরকার গঠন করেছে একটি রাজনৈতিক কমিটি বিরোধী নেতা ইয়াইর লাপিদের অভিযোগ এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যমূলক পদক্ষেপ কারণ বিচার বিভাগীয় তদন্তে তার ব্যর্থতা ফাঁস হয়ে যাবে এদিকে আরও বিতর্ক তৈরি করেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির তিনি বলছেন জাতিসংঘ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ফিলিস্তিনের শীর্ষ নেতাদের হত্যা করা উচিত এমনকি তার দাবি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আটকানোর সেলও প্রস্তুত রয়েছে ইসরায়েলি রাজনীতিতে এ মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে নাসরিন রুমি সময় সংবাদ সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশ্লেষকদের যুবরাজ সালমানের ওয়াশিংটন সফরে নিরাপত্তা নিশ্চয়তা কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং বেসামরিক পারমাণবিক প্রকল্পে চুক্তিতে ইচ্ছুক রিয়াদ স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকের আগে এই ঘোষণা ওয়াশিংটন রিয়াদ সামরিক সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে গেছে এটি আরব দেশগুলোর কাছে উন্নত মার্কিন অস্ত্র বিক্রিতে এক বড় নীতি পরিবর্তনের ইঙ্গিত বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমবিএস এর এই সফরের 3টি বড় লক্ষ্য নিরাপত্তা নিশ্চয়তা কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং বেসামরিক পারমাণবিক প্রোগ্রাম সৌদি আরবের ভিশন 2030 এর মূল চাবিকাঠি হিসেবেই দেখা হচ্ছে এই সফর
2019 সালে ইরানের আঘাতে সৌদি তেল স্থাপনায় ক্ষতির পর থেকেই রিয়াদের নিরাপত্তা বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় ছিল। কাতারের সঙ্গে সাম্প্রতিক মার্কিন প্রতিরক্ষা চুক্তি বিষয়টিকে আরও সামনে এনেছে। সৌদিও সমমানের চুক্তি করতে চায়। তবে ট্রাম্প চাচ্ছেন সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের অগ্রগতি হোক। যদিও রিয়াদ পরিষ্কার জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠা না হলে কোনো চূড়ান্ত চুক্তি সম্ভব নয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ে শিশুসহ 7 জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি, লস অ্যাঞ্জেলসে সতর্কতা জারি। ইউক্রেনকে 100টি রাফেল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। প্যারিসে ম্যাখো জেলেনস্কি বৈঠকে আগামী 10 বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি সই হয়। এর মধ্যে ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 10 জন। এদিকে ট্রাম্প পুতিনের বৈঠক আবার হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রেমলিনের মুখপাত্র। ইউক্রেনকে 100 রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার প্যারিসে ম্যাখো জেলেনস্কি বৈঠকে আগামী 10 বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করা হয়। চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে। ফ্রান্সের একটি সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন। তিনি আরও বলেন, এর লক্ষ্য স্বল্পমেয়াদী ইউক্রেনকে ড্রোন, ইন্টারসেপ্টর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা। সেই সঙ্গে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এদিকে শান্তি আলোচনায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ বৈঠকের জন্য রাশিয়া এখনও প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ খরচ মেটাতে দ্রুত টাকা ফুরিয়ে আসছে, আর ইউরোপের হাতে কার্যকর প্ল্যান বি নেই। বেলজিয়ামে জব্দ থাকা রাশিয়ার সম্পদ ব্যবহার করে 140 বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার পরিকল্পনাও হোঁচট খেয়েছে। বেলজিয়ামের আপত্তি আর স্লোভাকিয়ার ভেটো সব মিলিয়ে ইউক্রেনের অর্থ যোগান নিয়ে বাড়ছে উদ্বেগ। আইএমএফ বলছে 2026-27 সালের জন্য ইউক্রেনের বাজেট ঘাটতি $65 বিলিয়ন। মার্চ এপ্রিলে নতুন অর্থ না এলে কিয়েভের যুদ্ধ অর্থনীতি চাপে পড়ে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। মাদক দমন করতে প্রয়োজনে মেক্সিকোয় সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বৈঠক শেষে ট্রাম্প জানান, কলম্বিয়ায় থাকা কোকেনের ফ্যাক্টরিও ধ্বংস করবেন তিনি। এমনকি ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের কথাও বলেন ট্রাম্প। সোমবার ওভাল অফিসে ফিফা বিশ্বকাপ টাস্কফোর্সের ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা গুরুত্ব পাচ্ছে, কিন্তু ওভাল অফিসে ট্রাম্পের কণ্ঠে ছিল পুরোটাই মাদক বিরোধী যুদ্ধের আগ্রাসী নীতি। মেক্সিকো থেকে ভেনেজুয়েলা, আমেরিকার দক্ষিণ সীমান্তে তিনি যে কড়া অবস্থান নিচ্ছেন তা স্পষ্ট করেছেন ট্রাম্প। মেক্সিকো থেকে মাদক প্রবাহ রোধে হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ মাদক ঢুকছে তা বড় অংশই আসে মেক্সিকো সীমান্ত হয়ে। তাই প্রয়োজনে মেক্সিকোর ভেতরে সামরিক হামলাও চালাতে পারেন বলে সতর্ক করেন। আমাদের জলপথ দিয়ে প্রায় কোনো মাদকই ঢোকে না, প্রায় 85% কমে গেছে। এখন মাদক ঠেকাতে হলে আমি কি মেক্সিকোতে হামলা চালাবো? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। মাদক বন্ধ করতে যা দরকার সবই করতে প্রস্তুত আমি। এ সময় কলম্বিয়া প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, সুযোগ পেলে তিনি কলম্বিয়ার কোকেন উৎপাদন কারখানাগুলো ধ্বংস করতে চান। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক অভিযান ঘোষণা করেননি, তবে সংকেতটা বেশ স্পষ্ট। আমরা ভালোভাবেই জানি মাদক, ফেন্টানিল, কোকেন কিভাবে এখানে আসে। কলম্বিয়ায় কোকেন তৈরির কারখানা আছে, সেই কারখানাগুলো ধ্বংস করতে পারলে আমি গর্বিতই হতাম। এছাড়াও ভেনেজুয়েলা মার্কিন সীমান্তে প্রিজন খালি করে মানুষ পাঠিয়েছে, যা বাইডেন প্রশাসন আমেরিকার জন্য বিপর্যয় বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। শিউলি রোজা, সময় সংবাদ। কূটনৈতিক ইস্যুতে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আলোচনা নিয়ে মন্তব্যের পরই এমন ঘোষণা দেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, ভেনেজুয়েলা সবসময় কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারাবদ্ধ। এ সময় সামরিক হুমকির তীব্র সমালোচনা করেন তিনি। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মাদুরো বলেন, কোনো দেশ আলোচনায় আগ্রহী হলে ভেনেজুয়েলা তাতে সাড়া দেবে। এর আগে রোববার ভেনেজুয়েলা আলোচনা করতে চায় জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দেশটির সঙ্গে সম্ভাব্য আলোচনা হতে পারে। শীত নামতেই ভারতের নয়াদিল্লিতে অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে বায়ু দূষণ। দূষণের চাপে সবচেয়ে বিপাকে পড়েছেন রেল লাইনের পাশের বস্তিবাসীরা। চোখ জ্বালা, কাশি আর শ্বাসকষ্ট এখন তাদের নিত্যসঙ্গী। আবর্জনা পোড়া, ঘন ধোঁয়াশা আর অস্বাস্থ্যকর পরিবেশ সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের নয়াদিল্লি। সকালে হালকা শীত নামতেই আরও ভারী হয়ে উঠেছে দূষণের মাত্রা। স্থানীয় সময় সোমবার নগরীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 348-এ পৌঁছেছে, যা খুবই অস্বাস্থ্যকর। এমনকি বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর তালিকায়ও শীর্ষে রয়েছে নয়াদিল্লি। এই ঘন ধোঁয়ায় শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে উঠেছে। বিলাসবহুল ভবনগুলোর পাশে রেললাইন ঘেঁষা বস্তিগুলোতে পরিস্থিতি আরও করুণ। দূষণ পুরো শহরকে প্রভাবিত করলেও বস্তির মানুষদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি। খোলা জায়গায় আবর্জনা জলে দিনরাত। বাতাসে মিশে থাকা ধোঁয়া আর বালুকণা ছোট ছোট ঘরগুলোতে ঢুকে দমবন্ধ পরিবেশ তৈরি করে। বাসিন্দারা জানান, চোখে জ্বালা, বুক ব্যথা, কাশি সবই এখন নিত্যদিনের সঙ্গী। দূষণ তো বহুত হয় यहाँ पे। এখানে দূষণ অনেক বেশি। চোখ লাল হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, কাশি উঠলে নাকে মুখে ধুলা বের হয়। খুবই সমস্যা আমাদের। और खांसी के साथ साथ जो बलगम जो निकलता है उसमें। প্রতি বছর শীতেই দিল্লির বাতাস ভারী হয়ে ধুলা ও ধোঁয়া নিচে আটকে থাকে। পাঞ্জাব, হরিয়ানা অঞ্চলের খড়পোড়ানো, যানবাহনের চাপ আর শিল্পাঞ্চলে নির্গমন মিলে শ্বাসতন্ত্রের সমস্যা তীব্র হয় লাখো মানুষের। সরকারি সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও দূষণ কমানোর দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ে শিশুসহ অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নানা স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সান ডিয়েগোতে ভেঙে গেছে একটি গ্যাস স্টেশনের ছাউনি। পাম স্প্রিংসের কাছে কাদায় আটকে আছে বহু যানবাহন। জাতীয় আবহাওয়া দপ্তর বলছে, দাবানলে মাটি অস্থিতিশীল হয়ে যাওয়ায় অঞ্চলটিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়ে গেছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টির ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে। সুদানের আলফাশির থেকে পালিয়ে উত্তরের আলদাব্বায় আশ্রয় নেওয়া মানুষের বেশিরভাগই নারী। কেউ স্বামী হারানো, কেউ বা অন্তঃসত্ত্বা। ক্যাম্পে অন্তহীন শোক, নিখোঁজের খবর আর চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের ভয়াবহ এক চিত্র। জাতিসংঘ সতর্ক করে বলছে, এখনও আটকে আছে লাখো মানুষ। বাড়ছে ধর্ষণ আর হত্যার মতো নৃশংসতার অভিযোগ। উত্তর সুদানের আল দাব্বা ক্যাম্পে এখন আশ্রয় নেওয়া মানুষের 80%ই নারী। তাদের মধ্যে কেউ কেউ স্বজন হারানো, আবার অনেকেই শিশু কোলে নিয়ে এসেছেন, কেউ কেউ অন্তঃসত্ত্বাও। এমনকি অনেকে স্বামী হারিয়ে সন্তান নিয়ে পালিয়েছেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট বলছে, নারীরাই এখন পুরো বোঝা বইছে। জাতিসংঘের তথ্য মতে আল ফাশির থেকে পালানো 10,000-এর বেশি মানুষের খোঁজ নেই। পালিয়ে যাওয়া নারীরা বলছেন, পথে ধর্ষণ, হত্যা, অপহরণ, নিখোঁজের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। চিকিৎসকরা বলছেন, ক্যাম্পে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা প্রায় 30% হলেও মিলছে না বিশেষায়িত কোনো চিকিৎসা। বেসামরিক বাহিনী আরএসএফের দাবি, তারা কাউকে আটকে রাখছে না, শুধু সেনাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, আল ফাশির পতনের পর নির্বিচার সহিংসতার সঙ্গে বাড়ছে নিখোঁজের সংখ্যাও। অক্টোবরে 18 মাসের অবরোধের পর শহরটি সুদানের সেনাদের কাছ থেকে আরএসএফের নিয়ন্ত্রণে যায়। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার তাবিলা ও কর্মা ক্যাম্প পরিদর্শন করে জানান, পরিস্থিতি ভয়াবহ। তাবিলায় আগে থেকেই 6 লাখ উদ্বাস্তু ছিল, এখন যুক্ত হয়েছে আরো 10,000 মানুষ। জাতিসংঘ বলছে, 26 অক্টোবর থেকে 82,000 মানুষ পালিয়েছে আর 2 লাখ এখনো আটকে আছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণের আশ্বাস পেয়েছে বাংলাদেশ। চূড়ান্ত হয়নি পরিমাণ, মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু। দর কষাকষির পরামর্শ বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তির হার 1 লাফে 17% কমে গেছে। জরিপ বলছে, ট্রাম্প প্রশাসনের ভিসা জটিলতা, বিলম্ব আর প্রত্যাখ্যান নীতি এ সমস্যার প্রধান কারণ। আর এতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।
তাদের দাবি, ভর্তি কমলে বড় ধাক্কা খাবে মার্কিন শিক্ষা খাতার অর্থনীতি। বিশ্বের সবচেয়ে উন্নত দেশে পড়ালেখা করার নাম শুনলে প্রথমেই মাথায় আসে যুক্তরাষ্ট্রের নাম। সেখানে উন্নত মানের পড়াশোনার পাশাপাশি উন্নত জীবনের আশায় পাড়ি জমান বহু বিদেশি শিক্ষার্থী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে অনেকটা দুঃস্বপ্নই হয়ে উঠেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের জরিপ বলছে 828টি বিশ্ববিদ্যালয়ে নতুন আন্তর্জাতিক ভর্তি কমেছে 17%, যদিও মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সামগ্রিকভাবে নেমেছে মাত্র 1%। বর্তমানে বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের মোট ভর্তি সংখ্যার 6%, যারা বছরে $55 বিলিয়ন যোগ করে মার্কিন অর্থনীতিতে। বিশ্ববিদ্যালয়গুলোর দাবি, ট্রাম্প প্রশাসনের ভিসা জটিলতা, বিলম্ব আর প্রত্যাখ্যান নীতি এ সমস্যার প্রধান কারণ। এভাবে ভর্তি কমতে থাকলে মার্কিন শিক্ষা খাত আর অর্থনীতি বড় ধাক্কা খাবে বলেও জানায় তারা। আবার অনেক শিক্ষার্থী বলছে, যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে নীতিগতভাবে ভালো আচরণ না করায় তারা সিদ্ধান্ত বদলাচ্ছে। ট্রাম্প প্রশাসন এবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। তার আগে 6000 শিক্ষার্থীর ভিসা বাতিল করে আইন লঙ্ঘন আর সন্ত্রাস সমর্থনের অভিযোগে। তবে ট্রাম্প বলেছেন, নতুন করে 6 লাখ চীনা ছাত্রকে ভিসা দেবেন, কারণ বিদেশি ছাত্ররা বেশি টিউশন ফি দেয়। নাদিম মারজান, সময় সংবাদ। এবারের জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পেলেও বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে সেটি চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার জানান, ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ে পরিকল্পনা তুলে ধরার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থও মিলছে না বলে জানান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দর কষাকষিতে বাংলাদেশকে আরও সরব হওয়ার পরামর্শ তাদের। ব্রাজিলের বেলেন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্ট। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, বাংলাদেশকে আরো জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরো বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। সবশেষে হচ্ছে যে ক্লাইমেট ফান্ডগুলোর যে প্রক্রিয়াগত জটিলতা সেটা দূর হওয়া। তবে শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে COP সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনটা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত COP সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। ইরাকের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে আবারও প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির নেতৃত্বাধীন রাজনৈতিক জোট সর্বাধিক আসন পেয়ে বিজয়ী হয়েছে। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের নানা পক্ষের মধ্যে রাজনৈতিক বিবাদের কারণে নতুন সরকার গঠনে কয়েক মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, সুদানি নেতৃত্বাধীন জোট পার্লামেন্টের 329 আসনের মধ্যে 46টি আসন পেয়েছে। ফলাফল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির স্টেট অব ল জোট 29টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর 27টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে আছে তাকাদ্দাম পার্টি। নির্বাচনে মোট ভোটার উপস্থিতি 56.11% ছিল বলে জানিয়েছে কমিশন।
$38 বিলিয়ন 65টি বোয়িং 777-9 কেনার ঘোষণা দিয়েছে দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। একই সঙ্গে দুবাইতে বিমানের প্রদর্শনীর আয়োজন করল সংস্থাটি। এতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে উড়ল চীনের নতুন যাত্রীবাহী বিমান কমেক্স C919। রঙিন ধোঁয়ায় আকাশ সাজিয়ে দুর্দান্ত অ্যারোবেটিক শো করল ফুরসান আল এমিরেটস। দর্শকদের উচ্ছ্বাস আর ভিড়ে দুবাই এয়ারশোর শুরুতেই জমে ওঠে পরিবেশ। এর মধ্যেই বড় ঘোষণা দিল এমিরেটস। প্রেস কনফারেন্সের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম জানান, তারা কিনছে 65টি বোয়িং 779 আর 130টি ZE9X ইঞ্জিন। মোট চুক্তির মূল্য $38 বিলিয়ন। এতে এমিরেটসের হাতে থাকা বোয়িং অর্ডারের সংখ্যা দাঁড়ালো 315টি বিমান। অন্যদিকে আলোচনা ছিল চীনের নতুন যাত্রী বিমান কমেক্স C919। এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো প্রদর্শনীতে অংশ নেয় এটি। একই সঙ্গে C919 এশিয়ার বাইরে প্রথমবারের মতো শো এটি। এয়ারবাস ও বোয়িং এর দীর্ঘদিনের বাজারে চ্যালেঞ্জ ছুটতে এগোচ্ছে চীনের কমেক বিমানটি। তবে পশ্চিমার নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন না থাকায় তাদের লক্ষ্য এখন বিকল্প বাজার বা আঞ্চলিক সমর্থন। বিশ্লেষকদের মতে চীন এখনও বৈশ্বিক বাজারে বড় অংশ দখলের মতো অবস্থানে না থাকলেও তাদের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে বিমান শিল্পে নতুন প্রতিযোগী তৈরি হচ্ছে, আর এর নতুন শক্তিকেন্দ্র হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। আকাশে আধিপত্যের লড়াই আরও তীব্র হচ্ছে। এয়ারবাস ও বোয়িং এর পাশাপাশি বড় মঞ্চে জায়গা করে নিচ্ছে চীনও। শিউলি রোজা, সময় সংবাদ। ক্রিসমাসের আলোয় আলোকিত ফ্রান্সের রাজধানী প্যারিসের সড়ক। শহরে উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে, আলোকসজ্জায় মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা। কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে শুরু হয় রোমাঞ্চকর মুহূর্ত। প্যারিসের বিশ্বখ্যাত শাপস-এলিসির সড়কের গাছগুলো আলোকিত হয়ে ওঠে, একের পর এক জ্বলে ওঠে রঙিন বাতি। পর্যটক ও স্থানীয়রা ব্যস্ত হয়ে পড়েন মোবাইলে সেই দৃশ্য ধারণে। প্রতি বছরের মতো ক্রিসমাস উৎসবকে স্বাগত জানাতে এই বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয় ফ্রান্সে। পারিবারিক আনন্দ, শহরের উচ্ছ্বাস এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপনের প্রস্তুতি এটি। ডিসেম্বরে ক্রিসমাসের আগে এই রঙিন আলো শহরের মানুষদের উৎসবমুখর করে তোলে। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক ও স্থানীয়রা আনন্দে মেতে ওঠেন এ আয়োজনে। ছোট বড় সবাই মুগ্ধ আলোকসজ্জা আর সুরের মূর্ছনায়। আলোয় আলোকিত শাপস-এলিসি শুধু পর্যটক ও প্যারিসবাসীর আনন্দের উৎস নয়, এটি শহরের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কেও ফুটিয়ে তোলে বলে জানান আয়োজকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় বিদেশি সেনা মোতায়েনের মার্কিন পরিকল্পনায় অনুমোদন জাতিসংঘের। প্রত্যাখ্যান হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর। যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা। সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান দেবেন ট্রাম্প। আজ হোয়াইট হাউসে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক। নিরাপত্তা নিশ্চয়তা সহ হতে পারে কয়েকটি চুক্তি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। রোজা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।